এই হলো শেখ হাসিনার গুম এবং খুন। আপনি লজ্জা পাবেন শেখ হাসিনার পাশে কাউকে বসাতে। সুতরাং আপনারা বাংলাদেশ থেকে প্রকাশিত কোনো ডেটা নিবেন না, আওয়ামী লীগ থেকে না, আপনারা বিশ্ব ব্যাংকের প্রকাশিত ডেটা নেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের থেকে প্রকাশিত দুর্নীতি বিষয়ক ডেটা নেন। বিএনপির বন্ধুদের বলবো, আমার চেয়ে বেশি বিএনপির ভালো আমার চেয়ে বেশি চায় এমন মানুষ খুব কম আছে। তারেক রহমান, জিয়াউর রহমানকে সব জায়গায় নকল করার চেষ্টা করছেন না। পোশাকে আশাকে বিশ্ববিদ্যালয় হেঁটে উনি নিজ হাতে টুপি পরছেন, নিজ হাতে গাড়ি চালাচ্ছেন, হ্যাঁ, নিজের কোদাল দিয়ে খাল খনন করছেন। ইউকে প্রধানমন্ত্রী, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে শান্তিতে। আর ইউএস প্রেসিডেন্ট গুলো তো একের পর এক, এই ট্রাম্প ছাড়া, ট্রাম্প যে খেপা হয়ে গেছে এটাও একটা কারণ, যে তার আচরণের। সব ইউএস প্রেসিডেন্টকে একবার না একবার এই নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয়। ফিদেল কাস্ট্রো বলেছিলেন যে তিনি তো হিমালয় দেখেননি, তিনি বঙ্গবন্ধুকে দেখেছেন। আজকে 17ই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। শেখ হাসিনা জন্মগ্রহণ করেছিলেন 1947 সালের 28শে সেপ্টেম্বর। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বয়স ছিল 27, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের বয়স ছিল 17। তার 33 বছর পরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন এবং তিনি বাংলাদেশ ছেড়ে যান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে। 33 বছর বয়সে শেখ হাসিনা বাংলাদেশে এসে বাংলাদেশকে কি দিয়েছেন এটা আপনারা সবাই জানেন। এই ভিডিওতে শেখ হাসিনাকে নিয়েই আলোচনা করব, কিন্তু শেখ হাসিনার জন্য আমরা কি করতে পারি ওই বিষয়টার উপর শেষের অংশে একটু জোর দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলে নেই, শেখ হাসিনাকে নিয়ে কারো সাথে তুলনা করতে গেলে আপনি লজ্জিত হবেন। বাংলাদেশের যে প্রধান 4টি রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আপনি তাদের যে নেতাগুলো আছে, যেমন ধরুন বিএনপির তারেক রহমান কিংবা খালেদা জিয়াও বলতে পারেন, যেহেতু উনি খুব বেশি দিন হয় নাই উনি আমাদের ছেড়ে চলে গেছেন। জাতীয় পার্টির গোলাম কাদের সাহেব, আর জামাতের শফিকুর রহমান। এই তুলনা কি করা যাবে কোনোভাবে? আমি এটার কোনো তুলনা করার কোনো সুযোগ আসলে পাই না। শেখ হাসিনার সাথে তারেক রহমানকে কি তুলনা করব, শফিকুর রহমানকে কি তুলনা করব? হ্যাঁ, এদের মধ্যে গোলাম কাদের সাহেব আমার কিছু রেসপেক্ট, উনি কমান্ড করেন। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে এই 4 নেতার মধ্যে সত্যিকারে রাষ্ট্র চালানোর জন্য যদি আপনি শেখ হাসিনাকে রেখে অন্য কাউকে দায়িত্ব দিতে চান, আমার দৃষ্টিতে এই 4 জনের মধ্যে নিঃসন্দেহে গোলাম কাদের সাহেব কিন্তু দ্বিতীয় যোগ্য ব্যক্তি, অন্তত এই 4টা প্রধান রাজনৈতিক দলের 4 নেতার মধ্যে। আর যদি অন্য দিক থেকে দেখেন, আমরা সবসময় একটা জিনিস জানি যে কোনো পিতা বা মাতা যদি অনেক বড় হয়ে যায়, যেমন বঙ্গবন্ধুর মতো মানুষ যদি কেউ হয়ে যায়, একজন শেখ মুজিব বা টুঙ্গিপাড়ার একটা খোকা, যদি উনি বঙ্গবন্ধুর মতো যে হিমালয় হয়ে যান, যেটা ফিদেল কাস্ট্রো বলেছিলেন যে তিনি তো হিমালয় দেখেননি, তিনি বঙ্গবন্ধুকে দেখেছেন। অর্থাৎ তার কাছে বঙ্গবন্ধুর পার্সোনালিটি, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা, বঙ্গবন্ধুর উপস্থিতি, একজন মানুষের আধা ঘন্টা, 20 মিনিট, 40 মিনিটের উপস্থিতি, ফিদেল কাস্ট্রোর মতো একজন বিংশ শতাব্দীতে পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একজন রাজনৈতিক নেতার কাছে যখন বঙ্গবন্ধুকে হিমালয়ের মতো মনে হয়, আপনার কি মনে হয়েছে ফিদেল কাস্ট্রো ওটা বঙ্গবন্ধুকে মোসাহেবি করার জন্য করেছেন? না, উনি তো কোনো, ফিদেল কাস্ট্রো কিন্তু সোভিয়েতের কোনো নেতাকেও উনি মোসাহেবি করেন নাই, জানা নাই কোথাও, দেখবেন না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নেতাকেও উনি কিন্তু মোসাহেবি করেন নাই। এবং ফিদেল কাস্ট্রো ব্যক্তিগত জীবন অত্যন্ত সংযত মানুষ ছিলেন, তার বক্তৃতা দেখবেন, দেখবেন সবকিছুতে। এমন একটা মানুষ যখন বঙ্গবন্ধুকে হিমালয়ের সাথে তুলনা করে, সেখানে তো আমাদের আর সেটা নিয়ে বিতর্ক করার কিছু থাকে না। কিন্তু তারপর এই যে হিমালয় এই বঙ্গবন্ধু, পৃথিবীতে বোধহয় বঙ্গবন্ধুর মতো নেতা আপনি কম পাবেন, যার রাজনৈতিক সাফল্য এত বড় যে একটা রাষ্ট্র সৃষ্টি করা, এইভাবে এককভাবে একটা রাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধকে একেবারে প্রতিটা বাঁকে বাঁকে আমাদের যে ঐতিহাসিক দিনগুলো আছে
সেখানে আপনার একেবারে কৌশলগত সম্মুখ সারির বলুন, একমাত্র নেতা হিসাবে বলুন, মেধা প্রজ্ঞা দিয়ে পাকিস্তানের মতো একটা শক্তিশালী সামরিক এবং মৌলবাদী রাষ্ট্র যখন ওই সামরিক এবং মৌলবাদী হয়, অনেক শক্তিশালী হয়ে যায়, যদিও তার কাফারা দিতে হয় তার জনগণকে, সেটা ছিল না পাকিস্তান রাষ্ট্র, এবং মার্কিন সাম্রাজ্যবাদ তখন পাকিস্তানের পক্ষে ছিল। এমন একটা শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে লড়ে একটা রাষ্ট্রের স্বাধীনতা ছিনিয়ে আনা, বঙ্গবন্ধু সম্পর্কে আপনারা দেখবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ তাজউদ্দিন সাহেব, কিংবা আমি যাকে অত্যন্ত অপদার্থ মনে করি সেই সিরাজুল আলম খান জাসদের, এদের দেখবেন সিরাজুল আলম খানকে অনেকে অনেক মোহের চোখে দেখে, আমি তাকে মনে করি একটা ফুলিশ স্টুপিড। এরাও কিন্তু দেখবেন যে যেটা মনে করেন, আমি এখানে কাউকে খারাপ কিছু বলতে আসিনি, সবার স্লোগান কিন্তু আমরা দেখেছি যে আমার নেতা তোমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব। এইরকম একজন ব্যক্তিত্বের সন্তান শেখ হাসিনা, যে পিতার অর্জন রক্ষা করা এবং পিতাকে ছেড়ে যাওয়ার যে অমিত প্রতিভা শেখ হাসিনার আছে, সেটা কি আপনারা আর কারোর মধ্যে দেখেছেন? বাংলাদেশ তো দূরে থাকুক, পৃথিবীতে দেখেছেন? আপনারা কি জানেন আজকে গান্ধীর সন্তানরা কে কোথায়? গান্ধীর একটা ছেলেকে আমি যতদূর জানি কংগ্রেস সরকার ভারতে রাষ্ট্রদূত বানিয়েছিল। কোন দেশের রাষ্ট্রদূত বানিয়েছিল সেটাও খুব মার্কিন যুক্তরাষ্ট্র বা বড় বড় দেশে তো নয়। গান্ধীর মতো নেতার ওনারও কিছু সন্তান ছিল, তাদেরকে আপনি খুঁজে পাবেন না। গান্ধীর কথাই বা কেন বলি, আমরা ঘরের মধ্যে আসি। আপনি দেখেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যদি আপনি চিন্তা করেন, তার সাথে যদি আপনি তারেক রহমানকে চিন্তা করেন, তারেক রহমান জিয়াউর রহমানকে সব জায়গায় নকল করার চেষ্টা করছেন না? পোশাকে আশাকে বিশ্ববিদ্যালয় হেঁটে উনি নিজ হাতে টুপি পরছেন, নিজ পায়ে হাঁটছেন, নিজ হাতে গাড়ি চালাচ্ছেন, হ্যাঁ, নিজের কোদাল দিয়ে খাল খনন করছেন, কাজগুলো উনি করছেন না? কোথাও কি জিয়াউর রহমান সাহেব যে ফ্লেয়ার দেখিয়েছেন, তারেক রহমানের সেই ফ্লেয়ার আপনি পাচ্ছেন না। এটা পাওয়ার কথাও না। তো নকল করতে চাইলেও কিন্তু অনেক সময় নকল করা যায় না। যে গোলাম কাদের সাহেবকে আমি মনে করি বাংলাদেশে যদি মানে আওয়ামী লীগের বাইরে কাউকে যদি প্রধানমন্ত্রী বানাতে হয়, একমাত্র গোলাম কাদের সাহেব সবচেয়ে যোগ্য আমি মনে করি। সেই গোলাম কাদের সাহেবকে আপনি এরশাদের সাথে চিন্তা করুন তো, তার বড় ভাই। গোলাম কাদের সাহেব কি কথায় বার্তায়, অবয়বে, পোশাকে, তিনি কি কোনোভাবেই প্রেসিডেন্টের সাথে কোনোভাবে আপনার তুলনা করবেন দুজনের মধ্যে? আপনি করবেন না। কিন্তু শেখ হাসিনাকে দেখুন আর বঙ্গবন্ধুকে দেখুন। শেখ হাসিনাকে আপনারা যারা তার রাষ্ট্র সফর দেখেছেন, তার বিদেশ সফর দেখেছেন, হ্যাঁ, শেখ হাসিনার একটা নিজস্ব স্টাইল আছে, তার হয়তো কোনো জায়গায় কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু এই জিনিসগুলো নিয়েও এই মানুষটি যেইভাবে সারা পৃথিবীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা বিশ্বের নেতাদের সাথে বৈঠক করেছেন, হেঁটেছেন, চলেছেন, আপনারা কিন্তু দেখেছেন যে শেখ হাসিনার রিপ্রেজেন্টেশনটা, মানে তার পার্সোনালিটি রিপ্রেজেন্টেশনটা কেমন। সেটা না হয় অত্যন্ত আপনি গুরুত্ব দিতে যদি না চান, তাহলে আপনি শেখ হাসিনার কি দেখবেন? আপনি শেখ হাসিনার তাহলে অর্জন দেখেন বাংলাদেশে। আমি এগুলো অনেকবার বলেছি, আমাদের হাজারবার বলতে হবে বাংলাদেশের মানুষের, প্রতিটা মানুষের কানে কানে। সেটাই আমি যে বলেছিলাম আমরা শেখ হাসিনার জন্য কি করতে পারি। আমরা যারা শেখ হাসিনাকে ভালোবাসি এবং আমরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসি, আমরা যারা বাংলাদেশ যারা স্বাধীন করেছে তাদের উত্তরসূরি নিজেদের মনে করি, তাহলে আপনারা শুধু শেখ হাসিনার অর্জনগুলো মানুষের কানে কানে বলুন, কোনো কিচ্ছু আর দরকার লাগবে না। আমি যে একটা লিস্ট দিচ্ছি, এই লিস্টটা দেখুন। বাংলাদেশে যত বড় বড় উন্নতি হয়েছে, সেই উন্নতিগুলা আপনার ইপিজেড তৈরি করা থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি, মাথা পিছু আয়, তারপরে আপনার নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই, প্রতিটা জিনিসে আপনি আওয়ামী লীগের প্রকাশিত কোনো সূচক আপনি দেখবেন না। তাহলে তো মনে হবে যে আওয়ামী লীগ বানিয়ে দিয়েছে। কিছু কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা এগুলো মাঝে মধ্যে, এদের মাথা খারাপ আছে, ভিউ বাড়ানোর জন্য কখনো এরা এইরকম বলে আবার ওই রকম বলে, অর্থাৎ একবার পজিটিভ একবার নেগেটিভ। সুতরাং আপনারা বাংলাদেশ থেকে প্রকাশিত কোনো ডেটা নেবেন না, আওয়ামী লীগ থেকেও না। আপনারা বিশ্ব ব্যাংকে প্রকাশিত ডেটা নেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল থেকে প্রকাশিত দুর্নীতি বিষয়ক ডেটা নেন। তারপরে সেই ডেটাগুলো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মাথা পিছু আয়,
যেসব সূচকে উন্নয়ন নির্ধারিত হয়, নারীর ক্ষমতায়ন, আপনার দারিদ্র্য বিমোচন, অবকাঠামো নির্মাণ, এগুলোতে আপনি বাংলাদেশের অন্য যারা রাষ্ট্র শাসন করেছে তাদের অবদানগুলো তুলনা করে আপনারা দেখুন, আপনি লজ্জা পাবেন শেখ হাসিনার পাশে কাউকে বসাতে, তিনি বেগম খালেদা জিয়া হোক বা অন্য কেউ হোক। হ্যাঁ, এখানে এরশাদের কিছু অবকাঠামোগত উন্নয়নের কথা বলতে পারবেন, কিন্তু বিএনপির অবস্থা তো সেখানে তার চেয়েও খারাপ। আমরা বাংলাদেশে যত অবকাঠামোগত উন্নয়ন দেখি, সেই পদ্মা সেতু বলেন, আর বাংলাদেশের বর্তমানে যে জল করা যেসব অবকাঠামো আছে ঢাকা শহরে, ঢাকা শহরের বাইরে, তারপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই টানেল, ঢাকা শহরে আজকে যে ঢাকা এবং বাংলাদেশের বড় বড় শহরগুলোতে যে আমরা এত বড় বড় অট্টালিকা দেখি, রাস্তাঘাট দেখি, রাজশাহী, বরিশাল, এইসব শহরগুলোকে যে বিদেশি শহরের মতো করে বানানো হয়েছে, সব কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বানানো হয়েছে। আমি হিসাব করে দেখেছি, বাংলাদেশের অবকাঠামোতে বিএনপির একটা কন্ট্রিবিউশন আমি দেখি, একটা, সেটা হলো যমুনা সেতু। কারণ যমুনা সেতুটার মূল তৈরি হয়েছে কিন্তু বিএনপির 1991 সাল থেকে 96 সাল পর্যন্ত, যে তারা যে ক্ষমতায় ছিলেন ওই সময় যমুনা সেতুর কাজ হয়েছে। এইটাকে খালেদা জিয়া কন্ট্রিবিউশন হিসাবে আমি দেখি, যদিও কাজটা শুরু করেছিলেন প্রেসিডেন্ট এরশাদ, শেষ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবুও যেহেতু ওনার আমলে কাজ হয়েছে সেই হিসাবে দেখি। কিন্তু আমরা যদি এটাকে সাফল্যের নিরিখে দেখি, এটা এরশাদ যে ওই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 2টা বড় বড় সেতু করেছিলেন, এবং কত আগে আপনার মেঘনা নদীর 2টা সেতু আর কি, মেঘনা, যারা ঢাকা চট্টগ্রামের রাস্তায় চলাফেরা করেন জানেন, আমরা তো ছোটবেলা থেকে ওইখানে চলাফেরা করতাম। তো প্রথমে 3টা ফেরি ছিল, পরে 2টো হলো, পরে এখন তো আর কোনো ফেরি লাগে না। ওই সেতুগুলোর তুলনায় আমি মনে করি যে বিএনপি, অর্থাৎ অবকাঠামোতে আমরা যদি ধরি, তাহলে কিন্তু জাতীয় পার্টি কিন্তু বিএনপির চেয়ে আপনার এগিয়ে আছে। আর যত আধুনিক স্থাপনা দেখবেন বাংলাদেশে, সবকিছু কিন্তু শেখ হাসিনার করা। আন্তর্জাতিক ক্ষেত্রে যতগুলা আপনার অর্জন আছে, সবগুলা শেখ হাসিনার করা। সেই আপনি বড় বড় যত ধরনের আমাদের সমস্যা ছিল ভারতের সাথে, আপনার ছিটমহল বিনিময়, তারপরে আপনার সীমান্ত নির্ধারণ, জলসীমা নির্ধারণ, মায়ানমারের সাথে জলসীমা নির্ধারণ, তারপরে আপনার আমি মনে করি অত্যন্ত বড় একটা সাফল্য শেখ হাসিনা 1996 সালে দেখেছিলেন, সেটা হলো আমাদের পাহাড়ে শান্তি আনয়ন করা, পার্বত্য চট্টগ্রামের যে শান্তি চুক্তি। পৃথিবীতে এসে ছোট ছোট অনেক কাজ করে অনেক মানুষকে কিন্তু আপনার ওই যে ইউনুস যে পুরস্কারটা পেয়েছে এটা দেয়া হয়েছে। দেখেন, এই পুরস্কার দেয়া হয়েছে মালালাকে। মালালা নামক মেয়েটা, তাকেও ডিপ স্টেট বলুন আপনারা যেগুলা বলেন, সেইভাবে তাকে কিন্তু বড় করা হচ্ছে। সে একটা গুলি খেয়েছিল তালিবানের হাতে, একটা গুলি খেয়ে সে একটা পুরস্কার তাকে দেয়া হলো। আরো যে কত কি, ইরানের একটা মেয়ে শিরিন এবাদি, এগুলো নাম বলে শেষ করা যাবে না, এই রাজনৈতিক পুরস্কার। ছোট ছোট কাজ। আয়ারল্যান্ডে আপনার হতো, একটু বিচ্ছিন্নতাবাদী ছিল, সেখানে একটা চুক্তি করার পরে টনি ব্লেয়ার বা জন মেজর, আমি ভুলে গেছি, ইউকের প্রধানমন্ত্রী, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে শান্তিতে। আর ইউএস প্রেসিডেন্ট গুলো তো একের পর এক, এই ট্রাম্প ছাড়া, ট্রাম্প যে খেপা হয়ে গেছে এটাও একটা কারণ, যে তার আচরণের। সব ইউএস প্রেসিডেন্টকে একবার না একবার এই নোবেলে শান্তি পুরস্কার দেওয়া হয়। কিন্তু বিশ্বের মধ্যে অন্যতম একটা বড় কাজ ছিল আমাদের পার্বত্য শান্তি চুক্তি, যেখানে আমি মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সন্তু লারমাকে পুরস্কারের চেয়ে বড় কিছু দেওয়া উচিত ছিল। 3 বিঘা করিডোর বেগম খালেদা জিয়ার সময়ে 3 বিঘা করিডোর হস্তান্তর করা হয়েছে ভারতের পক্ষ থেকে। এইটা কিন্তু আপনারা জানেন না, সেটা হলো যে এই জিনিসটা শেখ হাসিনা সেই আপনার, উনি সরকারে ছিলেন না, উনি কিন্তু রাজীব গান্ধী এবং জ্যোতি বসুর সাথে আলোচনা করে এইটা কিন্তু ফয়সালা করেন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন বলেন, অন্য কোনো ক্ষেত্রে উন্নয়ন বলেন, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সংস্কৃতি শিক্ষা তো আসলে বিএনপি বা বিএনপির আসলে এজেন্ডাতে যে শিক্ষা সংস্কৃতি আছে জামাত নির্ভর, সেটাকে তো আমরা কোনো উন্নয়ন মানে সেটাকে তো আমরা আসলে অবক্ষয় বলেই মনে করি। এই যে এতগুলা সরকার বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর পরিচালিত হলো, বাংলাদেশ সবসময় একটা স্থবির অর্থনীতির দেশ ছিল, কিন্তু শেখ হাসিনার সময় এটা উঠেছে। শেখ হাসিনা অবকাঠামো বলেন, কূটনীতিতে বলেন, কোনো জায়গায় আপনি শেখ হাসিনার অর্জনকে যদি আপনি 100 নেন, দ্বিতীয় কোনো রাষ্ট্র নায়ক প্রধান নাই তো যারা 10-5-এর বেশি স্কোর করতে পারবে। আর শেখ হাসিনাকে যে ঠেকিয়ে দেয়া গত 2024-এর জঙ্গি উত্থানের পর,
তারপরে আপনি দেখেন দেশটা পুরোপুরি মার্কিন সাম্রাজ্যবাদের অধীনে চলে গেল। ইউনূস, তারপরে এখন তারেক রহমান, তারা বাংলাদেশ চালাচ্ছে সম্পূর্ণরূপে আপনার সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট আছে তার প্রতি কোনো ধরনের আপনার অনুভব তাদের নাই, কোনো ধরনের সংবেদনশীলতা তাদের নাই। এই যে আমরা দেখছি যে হামে এত শিশু মারা যাচ্ছে, 500 ছাড়িয়ে গেছে, সরকার বলছে, কিন্তু তারেক রহমানের মধ্যে আমরা কিন্তু কোনো ধরনের আপনার পরিবর্তন দেখতে পাচ্ছি না, অর্থাৎ ওনার মধ্যে কোনো ধরনের বিচলন আমরা দেখতে পাচ্ছি না। আপনি অবিচল থাকবেন, কখনো অবিচল থাকবেন, যুদ্ধের সময় অবিচল থাকবেন। এর মানে এই নয় যে আপনার যে সৈন্যরা মারা যাবে যুদ্ধে তাদেরকে আপনি দেখতে যাবেন না। তারেক রহমান কিন্তু এই ব্যাপারে যেই অসংবেদনশীলতা দেখিয়েছে, এইটা বাংলাদেশের মানুষ কিন্তু যুগ 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 মনে রাখবে। কারণ আজকে হামের যে মৃত্যুটা সম্পূর্ণরূপে অ্যাভয়েডেবল একটা মৃত্যু ছিল। তারেক রহমান সাহেব সরকার 2 মাস অনেক সমালোচনা আমি করব না, আর বিএনপির বন্ধুদের বলবো, আমি একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসাবে আমার চেয়ে বেশি মানে আমাদের পক্ষ থেকে বিএনপির ভালো আমার চেয়ে বেশি চায় এমন মানুষ খুব কম আছে। আমি বিএনপিকে সঠিক রাস্তায় আসুক, বিএনপি এই শুভকামনা আমি তাদের জন্য সবসময় করি, অর্থাৎ বিএনপি সফল হোক তার রাজনীতিতে, তার সরকার পরিচালনা, এটা আমি সবসময় করি। এখন বিএনপিকেও তো সেটা চাইতে হবে, আর চাইতে হলে তার জন্য কাজ করতে হবে। আমরা কিন্তু কোনোটাই দেখছি না। এই অবস্থায় বাংলাদেশের মানুষের মনে আজকে শেখ হাসিনা নতুন আপনার একজন কি বলবো ত্রাতা হিসাবে কিন্তু মানুষের চোখের সামনে এখন শেখ হাসিনাকে ভাসছে। এটা কতটা ভাসছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বা আওয়ামী লীগের সমর্থকরাও কি অনুধাবন করতে পারছি? আমার তো মনে হয় না। কারণ হলো অনুধাবন করার জন্য আপনার যে চোখটা লাগে সেই চোখটা আবার আমাদের এই 24-এর জঙ্গি উত্থানকারী যেসব জামাত শিবির, তারপরে তাদের যে প্রচার যন্ত্র আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া দখল করে, সেইটাকে আমরা আসলে এখনো ডিফিট করতে পারিনি। কিন্তু তারপরও কিন্তু মানুষ ভাবছে প্রতিনিয়ত যে শেখ হাসিনার সময় রাষ্ট্রটা কি ছিল। গোলাম আজমের ছেলেকে একটা 5 তারা হোটেলের মতো কক্ষে রেখে সেইটাকে গুম বলে চালিয়ে দেওয়া হয়েছে, কিংবা মীর কাশেম আলীর ছেলেকে, কিংবা চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে, এগুলো হলো শেখ হাসিনার গুম, তাই না? এই গুমের পর কিন্তু প্রতিটা মানুষেরা বিশাল দেহ নিয়ে বের হয়েছে। খুন যে 2টা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে, দুটোই কিন্তু বিএনপির অভ্যন্তরীণ কোন্দল হিসাবে আপনার নানান জায়গা থেকে কিন্তু সর উঠেছে। বিশেষ করে ইলিয়াস আলীরটা তো জনাব মির্জা আব্বাস সাহেব নিজেই বলেছেন। তারপরে আরেকটা ছিল চৌধুরী আলম। এই 2টা খুন 3টা গুম, 2টা খুন তাদের দল থেকে বলা হচ্ছে এটা চৌধুরী আলমের ছিল। চৌধুরী আলম যেহেতু রমনা এলাকায় এবং বিশেষ করে বঙ্গবাজারে চাঁদাবাজি করতেন, সেখানে উনি প্রতিদ্বন্দ্বী চাঁদাবাজদের শিকার হয়েছেন। আর ইলিয়াস আলী শিকার হয়েছেন অভ্যন্তরীণ দলীয় কোন্দলের। এটাকে নিয়ে কত কথা বলা হয়েছে। 2টা খুন 3টা গুম, 3টা গুম হওয়া মানুষ কিন্তু ফিরে এসেছে। মীর কাশেম আলীর ছেলে, গোলাম আজমের ছেলে, সালাউদ্দিন কাদেরের ছেলে। এই হলো শেখ হাসিনার গুম এবং খুন। আচ্ছা বলুন তো, 21শে আগস্ট তারেক রহমান সাহেবরা বোমা মেরে যেভাবে আওয়ামী লীগের 24 জন নেতা মেরে ফেলেছে এবং আরো 300 জনকে যে তারা পঙ্গু করে দিয়েছে, এবং সেইখানে যে আরো সম্ভাব্য যে মানে খুন হতে পারো, পুরো আওয়ামী লীগ লিডারশিপ আমরা দেখেছি না মঞ্চে। শেখ হাসিনাকে ঘিরে তো আওয়ামী লীগের সিনিয়র লিডারশিপ সবাই ছিলেন, যেভাবে ব্যূহ রচনা করেছেন সেটাও কিন্তু আমাদের রাজনৈতিক ইতিহাসের আপনার ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ। সেদিন তো ওরা সবাই মরে যেতে পারতো। এটার যে পোটেনশিয়াল টার্গেট কিংবা বাস্তবে যে খুন হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি 100 বছর গুম খুন করলে যেই মাত্রায় তিনি গুম আর খুন করেছেন শেখ হাসিনা, তারেক রহমানের একদিনের সেই 21শে আগস্ট ঘটাতে পারতেন শেখ হাসিনা? পারতেন না। এই বাস্তবতাগুলো জামাত শিবির জাসি যাদেরকে আমরা বলি, তাদের যত ধরনের আপনার অপপ্রচার থাকুক, এই বাস্তবতাগুলো বাংলাদেশের মানুষের কানে কানে আমাদের পৌঁছে দিতে হবে, এবং সেটাই হবে শেখ হাসিনার জন্য আমাদের কাজ। শেখ হাসিনা বাংলাদেশকে যা দিয়েছেন সেটা কিয়ামত পর্যন্ত আমাদের বসে বসে হিসাব করতে হবে। আর এই শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আজকে যে গর্তে পড়েছে, কেউ কিন্তু সেই গর্ত থেকে বাংলাদেশকে তুলে আনতে পারবে না। আজকে শেখ হাসিনাকে স্মরণ করছি, এবং প্রতিদিন যত দিন যাচ্ছে 2024-এর জঙ্গি উত্থানের পর আমার দৃষ্টিতে এবং আমার ভাবনায় শেখ হাসিনাকে দিন দিন মহৎ থেকে
মহত্তর হিসাবে আমি দেখছি। এটা আমি যে আজকে এসব ভিডিও করছি, রাজনৈতিক ভিডিও, সেটার জন্য না, বিচার বোধ থেকে এবং চিন্তা থেকে এবং বাংলাদেশের ভালো মন্দ চিন্তা করে কিন্তু আমি শেখ হাসিনাকে প্রতিদিনই মহৎ থেকে মহত্তর হিসাবে আবিষ্কার